সুবি সুবি দুজনের লক্ষ্য তো এক, স্বাধীনতা। না মেজদাদা, যেই স্বাধীনতার কথা গান্ধীজি বলছেন আমি সেই স্বাধীনতা চাই না। কি বলছো তুমি ছোটদাদা? স্বাধীনতা চাও না মানে? স্বাধীনতার কি আলাদা কোনো মানে আছে? আছে মেজ বৌদিদি, আলাদা মানে আছে। গান্ধীজি যেই স্বাধীনতা চাইছেন তাতে ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা চলে গেলেও সেই ক্ষমতা গিয়ে উঠবে মুষ্টিমেয় কিছু নেতার হাতে। কিন্তু তাতে না উন্নতি হবে শ্রমিকের, না স্বাধীন হবে কৃষক। এরকম স্বাধীনতা তো আমি চাইনি। আমরা চাই পূর্ণ স্বাধীনতা। মানুষের অধিকারের স্বাধীনতা চাই, সকলের সুস্বাস্থ্য, সুশিক্ষার ব্যবস্থা। দেশের কোনায় কোনায় প্রতিটি মানুষ যদি স্বাধীন না হয়, যদি প্রতিটি মানুষের উন্নতি না হয়, তাহলে দেশের মেরুদণ্ড কোনোদিনও শক্ত হবে না। আজ যে বিষয়গুলো নিয়ে আমাদের সমস্যা, সকলে একসাথে না এগিয়ে গেলে 100 বছর পরেও এগুলো নিয়েই আমাদের বিতর্ক করতে হবে মেজদাদা। তুমি বলো, 1857 সালে সিপাহী বিদ্রোহতে যে আগুন জ্বলেছিল, সেই আগুন কি আমরা আজও নেভাতে পেরেছি? পারিনি মেজদাদা। আজও আমার দেশের বেশিরভাগ মানুষ গরিব, কুসংস্কারাচ্ছন্ন। সুশিক্ষা, সুস্বাস্থ্যের অধিকারী নয় বেশিরভাগ লোক। গান্ধীজি যেভাবে স্বাধীনতা আনার কথা বলছেন, সেইভাবে স্বাধীনতা এলে কিন্তু এই সমস্যাগুলো আজীবন আমার দেশে থেকেই যাবে। এসব তো আলোচনা করেও না মেজদাদা, আমি আমার মনের কথা শুনবই। ভয় পাবো না এগিয়ে যেতে। গান্ধীজি আশীর্বাদ পাঠিয়েছেন আমায়, ওনার আশীর্বাদ মাথায় নিয়েই এগিয়ে যাব, তবে নিজের পথে। সুবি, কোন পথে চলবি তুই? পথ এখনো ঠিক হয়নি মেজদাদা, তবে আপাতত আমি খাকি পোশাক পরা ভলেন্টিয়ারদেরই স্বাধীনতার ভাবী সৈনিক হিসেবে দেখছি। কোনো একটা পথ নয়, যে পথে যতটুকু সুবিধে পাবো ততটুকুই কাজে লাগিয়ে এগিয়ে যাব। এপ্রিল 1929 অ্যাসেম্বলিতে বোমা মারার কারণে গ্রেপ্তার হয়েছে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। অ্যাসেম্বলিতে বোমা মারার উদ্দেশ্য কি ছিল সুভাষদা? ওরা যে এতে ধরা পড়বেন এ তো অজানা নয়। ভেবে দেখো সত্য, স্বাধীনতার জন্য এতদিন যারা মারের বদলে মার দিয়ে এসেছে, সবাই তাদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। ব্রিটিশ সরকার তো বলতোই, এমনকি আমার দেশের বেশিরভাগ মানুষও এই ভুলটাই বিশ্বাস করত। এমনকি কিছু রাজনৈতিক মাথারাও এই ভুলটাই বুঝতেন। সেই কারণে এই ভুল ধারণা সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য পরিকল্পনা করে অ্যাসেম্বলিতে বোমা মারা হয়েছে, এবং বোমা মারার পর দুজন পুলিশের কাছে ধরাও দিয়েছে। কিন্তু এতে কি প্রমাণ হবে সুভাষদা? অস্ত্রধারী সদস্যরা সন্ত্রাসী নয়, তারা দেশের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছেন। হ্যাঁ হেমচন্দ্র, প্রমাণ হবে। কোর্টে যখন বোমা মারার কারণ জিজ্ঞাসা করা হয়েছে, তখন ভগৎ সিং নিজের উদ্দেশ্য সম্পূর্ণরূপে প্রকাশ করেছেন। ভগৎ সিং বিচক্ষণ মানুষ, নিজের দেশের মানুষকে উনি খুব ভালো করে চেনেন, এবং সেই সাথে চেনেন দেশের সাংবাদিকদেরও।
সাংবাদিকদের তো এই বিচারের অংশ ফলাও করে সংবাদপত্রে লিখতেই হতো, ওরা লিখেছে, এবং সেই কারণেই আজ দেশের মানুষ পড়ছে এবং বুঝছে যে স্বদেশীরা সন্ত্রাসী নয়, ওদের একটাই লক্ষ্য এই দেশের স্বাধীনতা। সুভাষদা, ভগৎ সিং তো জানতেন যে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তার ফাঁসি নিশ্চিত, তবুও তিনি এই পথে এগিয়ে গেছেন কল্যাণী। এই কথাই তো বলছি আমি তোমাদের। ভগৎ সিংকে দেখো, দেখে শেখো, ওনার মতো বুদ্ধি করে পা ফেলতে হবে আমাদের। তোমরা পড়েছো সংবাদপত্র? সংবাদপত্রে বোমা বাঁধার পদ্ধতি লেখা রয়েছে। ভগৎ সিং নিজে বুদ্ধি করে কোর্টে বোমা বাঁধার সম্পূর্ণ পদ্ধতি ফাঁস করে দিয়েছেন, যাতে প্রয়োজনে দেশের বাড়িতে বাড়িতে প্রতিটি মানুষ বোমা বাঁধা শিখতে পারে। তাই তো বোম বানানোর জন্য কানকটন, কচবার, অ্যামোনিয়াম কার্বনেট, সালফার, রেড ফসফরাস, রেড সালফাইড, কার্বলিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তার মানে বুঝতে পারছো কল্যাণী, ভগৎ সিং কোন পথে হাঁটছেন? ওনার একটাই লক্ষ্য, আজাদি। এরপরও কেউ কেউ বলবে এটা হঠকারী সিদ্ধান্ত, আবার কেউ বলবে সার্কাস। এটাই তো ভুল হেমচন্দ্র। কোনো মানুষকে ছোট করতে নেই। দেশকে স্বাধীন করার জন্য সকলে নিজের নিজের বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে। সকলের অবদান আছে এতে, আর সকলের অবদান থাকবেও। তবে একটা কথা আমি বুঝে গেছি, বিপ্লবের পথ কখনো সহজ হয় না, সুখের হয় না বিপ্লবের পথ। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সুখের পথ ছেড়ে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রতাপবাবু, গান্ধীজি খাকি পোশাকের কুচকাওয়াজকে বলে দিলেন সার্কাস। সুভাষ চুপ মেরে গেল। এই বিষয়টা আমাকে বেশ ভাবাচ্ছে। শিবেনবাবু, সুভাষ চুপ করে গেলেও আমাদের চুপ করে থাকা যাবে না। মনে রাখবেন, ঝড় ওঠার আগে পুরো পরিবেশটা থমথমে হয়ে যায়। আর আমার ধারণা সুভাষ বড় কোনো ঝড়ের পরিকল্পনা করছে। আনিসুর? তাহলে আনিসুর কি করছে? মানে ভেতরের খবর বাইরে আসছে না, অথচ সুভাষের দাদা শরৎ গান্ধীজিকে মিট করলো এবং ফিরেও এলো। सर याद किया मुझे? আনিসুর কি খবর দিল? अनीसुर मतलब सर वो कुछ खास नहीं। গুরুত্বপূর্ণ কিনা সেটা আমি ঠিক করব, তুমি নয়। বুঝতে পেরেছো? কি বললো সেটা বলো। सुभाष बाबू आज रात को चना दाल के साथ पूरी खाएंगे। আরে ধ্যাত, লুচি, ছোলার ডাল, লুচি, আটা, ময়দা, এগুলো ইমমেটেরিয়াল। তার মানে বুঝতে পারছেন শিবেনবাবু, তার মানে সুভাষ বাড়িতে কোনো আলোচনাই করছে না। কেন করছে না বলুন তো? মানে আমার সন্দেহ হচ্ছে যে সুভাষ আনিসুরকে সন্দেহ করছে না তো? না, সেটাও করছে না। কিন্তু আমার ধারণা সুভাষ ওর বাড়িতে কোনো রকম আলোচনা করতে চাইছে না, কারণ ও খুব ভালো করে জানে
যে ওর দাদা আর ওর পরিবারের লোকজন ওর কাজে সম্মতি জানাবে না। আর এটাই আমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে শিবেন বাবু। আর বাইরে সুভাষ যেটা করতে চলেছে সেটা খুব একটা সাধারণ কাণ্ড কারখানা হবে বলে আমি মনে করি না। মানে বাইরের কুচকাওয়াজের বহর থেকে সেটা বেশ স্পষ্ট। শিবেনবাবু, কুচকাওয়াজ তো শুধুমাত্র একটা ইঙ্গিত। বাইরে সুভাষ কি করছে তার সমস্ত খবর আমার চাই। আনিসুর তো বাড়িতে রয়েছে। রামদেও, जी सर मैं चलता हूँ। রামদেও, আজ থেকে তোমার কাজ হলো ছদ্মবেশে বাইরে সারাক্ষণ সুভাষের উপর নজরদারি করা। ক্লিয়ার? जी सर। আউট। इतना घूम घूम के तो हम लोग इंग्लैंड पहुंच जाएंगे। अरे ये सुभाष बाबू जा कहाँ रहा है? কাকিমা, সুভাষ তুমি শরৎ ফিরেছে? আচ্ছা কথা পড়াবে আগে ভিতরে। হ্যাঁ কাকিমা, যাচ্ছি ভেতরে। মেজদাদা কাল ফিরেছে। আপনি আপাতত আমায় এক কাপ চা আর এক গ্লাস শরবত দিতে পারবেন? চা চা আর শরবত একসাথে খাবে? আমি বলছি পরে, আপনি দিন না। আচ্ছা বেশ, দিচ্ছি। अगर चित्तरंजन बाबू के घर ही आना था तो सुभाष बाबू इतना घूम के क्यों आए? আমি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, চা শরবত কি করে তুমি? দিন না। আচ্ছা বেশ। কাকিমা, আমি কাজী নজরুল ইসলামের এই চিত্তনামা বইটা একটু রাখছি, দলের ছেলেদের পড়তে বলবো। কেন? ওই তো কাকিমা, আমি এক্ষুনি আসছি। চা? আসছি, এসে খাচ্ছি, এক্ষুনি আসছি।
গেল কোথায় ছেলেটা? রামদেও, ও রামদেও, লুকিয়ে আছো কেন? এদিকে এসো। আরে সুভাষ, এ নাও শরবত খাও। রোদের মধ্যে ছাতা না নিয়ে বেরিয়েছো কেন? অসুস্থ হয়ে যাবে না? আমার সাথে সাথে ঘুরতে হবে তো, আমি এখন অনেক জায়গায় যাবো। নাও ধরো। नहीं सुभाष बाबू मैं तो আরে सिर्फ আপনি ভালো মানুষ রামদেও, আমি জানি, কিন্তু এটা তো তোমার চাকরি। চাকরি না করলে খাবে কি? শরবতটা খেয়ে নাও আর এই ছাতাটা ধরো। ধরো, আমাকে পরে ফেরত দিয়ে দিও। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ভবিষ্যতে যদি কোনোদিনও আবার ছদ্মবেশ নাও, তাহলে এমন ভাবে ছদ্মবেশ নেবে যাতে তোমার সাহেবও তোমাকে চিনতে না পারে। কি হয়েছে? সাবধানে, মনে থাকবে কথাটা। কাকে শরবত দিতে গেছিলে? ভেতরেই তো রাখতে পারতে তাকে। ও চলে গেছে কাকিমা। আমার আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলো না। কাকিমা, আপনি তো জানেন আমি দেশবন্ধুর হাত ধরেই পথ চলছিলাম। আমাদের অহিংস আন্দোলন, স্বদেশী ভান্ডার সব চলছিল। আজ উনি থাকলে প্রশ্নটা ওনাকেই করতাম, কিন্তু আজ আমার প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে কাকিমা। শুনি তোমার প্রশ্ন। কাকিমা, অহিংস আন্দোলনের উপর আমি আর ভরসা করতে পারছি না। তাই আমার মনে হয় এবার আমাদের অন্য পথের সন্ধান করা উচিত। এই বিষয়ে আপনার কি মতামত? সুভাষ, উনি শুধু স্বাধীনতা চেয়েছিলেন, আর এখন দেশের প্রত্যেকটা মানুষ শুধু স্বাধীনতা চান। আর এই স্বাধীনতার প্রশ্নে আমি তোমাকে সব থেকে বেশি ভরসা করি সুভাষ, সব থেকে বেশি বিশ্বাস করি। সুভাষ, তুমি জানো আমার মতো হাজার হাজার মা শুধু তোমার দিকে তাকিয়ে আছে। নতুন পথের সন্ধানে সেই মায়ের উত্তরই তো জানতে এসেছি। তোমার যে কোনো সিদ্ধান্তে এই মায়ের মত আছে সুভাষ। বেশ, তাহলে এবার খুব শিগগির আমি নতুন পথে যাত্রা করব। কোন পথে আসবে স্বাধীনতা, সেই উত্তর তিনি পেলেন না। কিন্তু থেমে থাকলেন না সুভাষচন্দ্র বসু। পথ চলার মধ্যে দিয়েই সঠিক পথের সন্ধানে নামলেন তিনি। পরপর ঘটতে থাকলো কিছু ঘটনা। জেলের মধ্যে ৬৩ দিন অনশন করে মারা গেলেন যতীন দাস। মরদেহ এলো কলকাতায়। বের হলো শোভাযাত্রা। পরিচালনা করলেন সুভাষ। সমস্ত দেশ আলোড়িত হয়ে উঠল সেই দিন। 11ই আগস্ট দেশ জুড়ে পালিত হলো বন্দী দিবস। পাঞ্জাবে ছাত্র সম্মেলনে সভাপতিত্ব করতে সুভাষ গেলেন লাহোরে। সেই সময়ে জলন্ধর, লুধিয়ানা, মিরাট সব জায়গাতেই সুভাষ সম্বর্ধনা পেতে লাগলেন। বাংলায় তখন কংগ্রেস দুর্বল হয়ে গেছে।
বামপন্থীরা সুভাষকেই নেতা বলে স্বীকার করে নিল। আর দক্ষিণপন্থীদের নেতা হলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দক্ষিণপন্থীরা গান্ধীর অনুবর্তী, কিন্তু বামপন্থীরা কংগ্রেস সমর্থক হলেও গান্ধী নীতির পুরোপুরি সমর্থক নয়। সুভাষ চেয়েছিলেন বিপ্লব, কিন্তু গান্ধীজি সেটা চান না। তাই সুভাষের নাম কংগ্রেস থেকে বাদ পড়ল। ৬২ জনকে নিয়ে বেরিয়ে এলেন সুভাষ এবং গঠন হল কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি। ১৯৩০-এ অসহযোগ আন্দোলনে সুভাষ গ্রেপ্তার হলেন, বেরিয়ে এলেন মেয়র হয়ে। আমরা সকলে দাস হয়ে জন্মেছি, আসুন আমরা সংকল্প করি যে আমরা মরবার পূর্বে স্বাধীন হব। এর মধ্যে জওহরলাল নেহেরুর সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয়। ১৯৩৩-এ সুভাষের বিদেশ যাত্রা, ১৯৩৪-এ পিতৃবিয়োগ, ১৯৩৬-এ দেশে ফেরা মাত্রই গ্রেপ্তার। অবশেষে দুর্বল শরীরের জন্য পুলিশ গৃহবন্দী করলেন সুভাষকে।